ইতান তখনও জুনকে কল করছিল, কিন্তু তখনই সেখানে তার বাবা চলে আসে আর চিরকুটটা নিয়ে বলে, তুমি জুনকে কল করছো? ইতান তখন খুবই চিন্তায় পড়ে যায়। আর তারপর তার বাবা তাকে দোকান থেকে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি চলে আসে। আর বাড়ি এসেই ইতানের বাবা রেগে গিয়ে ইতানকে গালি দিয়ে মারধর করতে শুরু করে। আর সন্ধ্যার পর ইতান জুনের বাড়িতে যায়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। সে বারবার করে জিজ্ঞাসা করে, তুমি কি বাড়িতে আছো? কিন্তু জুন তখন জখম অবস্থায় সিঁড়ি বেয়ে উঠছিল। আর তখন জুন ইতানের আওয়াজ শুনতে পায়। আর ইতানকে এই রাতের বেলা দেখে জুন খুবই অবাক হয়। তাই সে ইতানকে ডাক দেয়। ইতান তৎক্ষণাৎ জুনের কাছে চলে আসে আর জুনের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কিন্তু জুন তখন বলে, তুমি এখানে কি করছো? তখন ইতান বলে, তোমার দরজায় আমি রক্ত দেখেছি, তাই আমার তোমার জন্য টেনশন হচ্ছিল। ইতানের কথা শুনে জুন হাসতে শুরু করে আর বলে, আমার কিছু হয়নি, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, আমি শুধু কিছু জিনিস আনতে গিয়েছিলাম। ইতান আবার জিজ্ঞাসা করে, তোমার এই চোটগুলো কিভাবে লেগেছে? জুনের পা তখন ইতানের নজরে পড়ে, যেখানে অনেক ক্ষত ছিল আর রক্ত ঝরছিল। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ইতান নিজের হাতে জুনের ক্ষতগুলোতে মলম লাগাচ্ছিল। তখন জুন তাকে একধানে দেখতে ব্যস্ত ছিল, কিন্তু যখনই ইতান তার প্লাস্টার বাঁধতে শুরু করছিল তখন জুন ইতানের হাত দেখে বলে, ইবো কি তোমাকে আবারও মেরেছে? ইবো হলো ইতানের বাবার নাম, কিন্তু ইতান তখন কোনো কথা বলে না। জুন আবারও বলে, তুমি কি কোথাও বিপদে পড়েছিলে? তখন ইতান উল্টো প্রশ্ন করে, তোমার এই অবস্থা হয়েছে কি করে? তুমি কি আবারও ফাইট করেছ? তখন জুন বলে, এটা কোনো ব্যাপার না, বন্ধু বান্ধবের সাথেই একটু ঝগড়া হয়েছিল। ইতান তখন জিজ্ঞাসা করে, তুমি কি আর স্কুলে ফিরবে না? জুন বলে, আমি অবশ্যই স্কুলে আসবো, আর আমাকে তুমি ক্ষমা করে দিও। এটা শুনে ইতান চুপ হয়ে যায় আর জুনের দিকে তাকিয়ে থাকে। জুন তখন আবারও জিজ্ঞাসা করে, তোমার বাবা কেন তোমাকে মেরেছে? কিন্তু ইতান তখন জুনের কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলে, তোমার এখন সাবধানে থাকতে হবে, যেন ক্ষতগুলোতে সংক্রামক না লাগে। আর এটা বলেই ইতান বাইরে চলে যায়। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জুন ইতানের বাবার জুয়ার আস্তানে এসেছে আর পাশে থেকে টুল তুলে নিয়ে ইতানের বাবার পাশেই বসে আর তাকে বলে, আজ তুমি জুয়া খেলে যেটা জিতেছ সেটা আমি নিয়ে যাচ্ছি, তোমার ঋণের টাকা এভাবেই পরিশোধ হয়ে যাবে। আর তুমি কি জানো, বাও তোমাকে খুঁজছে। ইতানের বাবা অর্থাৎ ইবো বলে, আমি খুবই লজ্জিত, আমার তোমার সাথে ওরকম আচরণ করা উচিত ছিল না। কিন্তু জুন তাকে এবার সাবধান করে দিয়ে বলে, ভবিষ্যতে যদি তুমি কোনো ব্যাপারে ইতানের গায়ে হাত তোলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, ওর ওপর যদি কোনো খারাপ নজরও পড়ে তাহলে সেটা আমি দেখে নেব। এই বলেই জুন সেখান থেকে চলে যায়। আর জুন যেতেই সেখানে ঋণদাতারা চলে আসে আর ইতানের বাবাকে ধরে ফেলে। পরের দিন সকালে ইতান স্কুলের জন্য বের হয়। ঠিক সেই সময় জুন তার সামনে এসে দাঁড়ায় আর জ্যাকেটের ভেতর থেকে দুটো বান্স বের করে। এদিকে ইতান তৎক্ষণাৎ ওর মাথার উপর ছাতা ধরে। জুন বলে, এগুলো নাও, এগুলো এখনো গরম আছে। তখন ইতান বলে, আমি স্ট্রিম বান্স খাই না। আর তুমি এই বৃষ্টির ভিতর বাইরে কেন বেরিয়েছ? জুন তখন ওর পকেট থেকে আরেকটা ওষুধ বের করে আর ইতানকে দিয়ে বলে, এটা তোমার জখমে লাগিয়ে নিও। তারপর আবারও বলে, তুমি কি কাল আমাকে কল করেছিলে? আমি ধরতে পারিনি, ব্যস্ত ছিলাম, কিন্তু এরপর থেকে এমনটা আর হবে না, যখনই তোমার আমাকে দরকার হবে আমি সেখানেই থাকবো। ইতান তখন কোনো কথা বলে না। জুন তখন আবারও বলে, তুমি এখন আমাকে বলবে কাল কি হয়েছিল আর কি কারণে তোমার বাবা তোমার গায়ে হাত তুলেছিল। ইতান তখন বলে, আমি এখন যা বলবো এটা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে। জুন তখন রাজি হয়। ইতান তখন জুনকে সেই চিঠির ব্যাপারে বলে যে তার চিঠি তার মেল বক্স থেকে হারিয়ে গেছে। জুন বলে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি এখন স্কুলে যাও আর স্কুল থেকে ফিরে আমরা দুজনে মিলে এই ব্যাপারটা সমাধান করব। রাতের বেলা ইতান জুনের সাথে মেল বক্সে আরেকটা চিঠি দেয় আর সেখানে ইতানের নাম লেখা থাকে। মেল বক্সের পাশে ওরা পাহারাদারি করে যেন জানতে পারে কে চিঠিগুলো সরায়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেখানে কেউ আসে না। এদিকে ইতানের তখন ঘুম পাচ্ছিল, সে জুনের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে আর কিছুক্ষণ পর চোখ খুলে বলে, এইভাবে আমাদের আর অপেক্ষা করা উচিত নয়, যদি বৃষ্টি আসে তাহলে আমরা দুজনে অসুস্থ হয়ে পড়ব আর সেটা মোটেও ভালো হবে না। জুন তখন তা মানতে রাজি হয় না, কিন্তু ইতান তখন জেদ ধরে বসে আর এরপর ওরা দুজনেই বাড়ি চলে যায়। আর পরের দিন সকালবেলা ইতান জুনের জন্য বান্স নিয়ে আসে আর সেটা জুনকে দিয়ে ও স্কুলে চলে যায়। তখন জুন ইতানকে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি স্কুল থেকে দ্রুত ফিরে এসো। ইতান ও জুনকে হাসি মুখে বিদায় দেয় আর এরপর ওরা দুজনেই মেল বক্স চেক করে, কিন্তু সেখানে ইতানের লেখা লেটারটা ছিল, সেটা কেউ তোলেনি। আর এরপর ওরা দুজনের দোকানের মধ্যে আসে। তখন জুন ইতানকে একটা ব্রেড দেয় আর বলে, তুমি তো স্টিম বান পছন্দ করো না, তাই এবার তোমার জন্য মিষ্টি ব্রেড নিয়ে এসেছি। ইতান এই ব্রেডটা দেখে খুবই খুশি হয়। জুন জিজ্ঞাসা করে, এই ব্রেডটা মজার না?
ইতান হাসি মুখে সম্মতি জানায়। জুন বলে, আমি দোকানে দেখেছি লোকজন তাদের বাচ্চাদের জন্য এই ব্রেডটা নিয়ে যায়। ইতান বলে, তুমি এটা কখনো ট্রাই করনি? তখন জুন ইতস্তর করতে করতে বলে, আমি করেছি তো, আর এটা খুবই মজার। জুন যে মিথ্যে কথা বলছে ইতান তা বুঝতে পারে, তাই সে ব্রেডটা অর্ধেক করে জুনকে দেয়। আর কিছুক্ষণ পর ওরা মেল বক্স পাহারা দেওয়ার জন্য আবারও বাইরে আসে। ইতানের তখন খুবই ঠান্ডা লাগছিল, আর এটা দেখে জুন ওর জ্যাকেট খুলে ওকে পরিয়ে দেয়। ওরা দুজনে সেখানে বসে অনেক গল্প করে। আর ওদিকে বর্তমানে অর্থাৎ 2026 সালে ইতানের ছেলে এবং জুনের মেয়ে একটা জায়গায় চলে আসে। সেখানে সে সিকিউরিটি গার্ডটাও থাকে। ওরা তিনজন মিলে মেল বক্সের পাশে দাঁড়িয়েছিল। আর এই জায়গা থেকেই নিয়ান তার বাবাকে হারিয়ে ফেলেছিল। নিয়ান এবং সেন একে অপরের সাথে ঝগড়া করছিল। আর ঠিক তখনই সেখানে কমলা রঙের একটি বিড়াল আসে, যেটা দেখে সিকিউরিটি গার্ড বুঝে যায়, কারণ এই একই রকমের বিড়ালটা এর আগেও এসেছিল। আর তখন নিয়ানের বাবা অদৃশ্য হয়ে গিয়েছিল। গার্ড তখন তৎক্ষণাৎ মেল বক্সের ভেতর একটা লেটার ফেলে দেয়, কারণ বিড়ালটা মেল বক্সের ওপরেই বসেছিল। আর এদিকে ইতান এবং জুন বাড়ি ফিরছিল। ঠিক সে সময় বিড়ালের একটা আওয়াজ পায়, যা দেখে ওরা দুজনেই পেছন ফিরে তাকায়। আর তখন মেল বক্স থেকে অদ্ভুত একটা আওয়াজ হয়, যা শুনে ওরা দুজনেই ভয়ে ভয়ে মেল বক্সের কাছে আসে। আর মেল বক্সটা খুললেই ওরা সেখান থেকে একটি লেটার পায়, যেটা 26 সালে সেই গার্ডটা ফেলেছিল, অর্থাৎ নিয়ান এবং সেনের লেখা লেটার। আর এই লেটার দেখে সেন এবং ইতান দুজনেই অবাক হয়ে যায়, কারণ মেল বক্সের ভেতরে কোনো কিছুই ছিল না। তাহলে এই লেটারটা কোথা থেকে আসলো? ইতান তখন জুনকে বলে, তুমি দেখেছো? আমি তো তখন মেল বক্সটা বন্ধ করে রেখেছিলাম, আর এর ভেতরে কিছুই ছিল না। জুন বলে, আমিও ঠিক বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। অন্যদিকে গার্ড তখন মেল বক্স চেক করে। সেনও তখন মেল বক্স দেখে, কিন্তু সেখানে ভেতরে কিছুই ছিল না, যা দেখে ওরা সবাই আবারও অবাক হয়, কারণ ওরা সবাই একটু আগে চিঠি দিয়েছিল, আর সেই চিঠিটা এখন ইতান এবং জুন পেয়েছে। অন্যদিকে ইতান এবং জুন সে চিঠিটা পড়ে। ইতান বলে, আমাদের এই চিঠির জবাব দিতে হবে। যিনি এটা পাঠিয়েছেন তারা বুঝবে আমরা কি চাইছি, আর এটা কোথা থেকে এসেছে আমরা সেটাও বুঝতে পারবো। এদিকে সেন তখন নিয়ানের বাড়িতে আসে। নিয়ান ওকে বলে, এই বাড়িতে আমি আর আমার বাবা থাকতাম, কিন্তু কিছুদিন ধরেই আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। তখন সেন নিয়ানের কথা বিশ্বাস করে এবং দুজনেই কথা বলতে শুরু করে যে আসলে তাদের বাবা মা তাদের একে অপরকে কিভাবে চিনত। আর এখানে ওরা দুজনে ঠিক করে ওরা আবারও চিঠি লিখবে এবং জিজ্ঞাসা করবে তারা কি আমাদের মা বাবা। তখন সেন বলে, ঠিক আছে, আর এবারের চিঠিটা আমি লিখব। ওদিকে ইতান এবং জুন ভাবছিল ওরা দুজনে চিঠিতে কি লিখবে। তখন জুন বলে, আমি তাকে জিজ্ঞাসা করব কেন সে আমার নাম করে তোমাকে লাভ লেটার পাঠিয়েছে। আর এভাবেই ওরা দুজনে একটা লেটার লিখে ফেলে এবং সেই মেল বক্সে ফেলে দেয়। অন্যদিকে সেন এবং নিয়ানও মেল বক্সের কাছে আসে এবং সবাই 12টা বাজার অপেক্ষা করে। ওদিকে ইতান এবং জুনও 12টা বাজার অপেক্ষা করছিল। আর ঠিক 12টা বাজার সাথেই ওরা দুজনেই লেটারগুলো মেল বক্সে ফেলে দেয়। আর এরপর মেল বক্সের ঢাকনা খুলে দেখে সেখানে থাকা লেটারগুলো গায়েব হয়ে গেছে। আর এটা দেখে ওরা বুঝে যায় ঠিক 12টা বাজতেই চিঠিগুলো হারিয়ে যায়। ওদিকে সেন এবং নিয়ান তখন ঝগড়া করছিল যে কেন সেন মেল বক্সের মধ্যে ক্যামেরা রাখবে। সেন তখন কিছু না বলে মেল বক্সটা খুলে ফেলে, কিন্তু তাদের লেখা চিঠি সেখানেই ছিল। সেন তার চিঠি এবং তার ফোন বের করে নিয়ে আসে, কারণ সেন এখানে ফোন রেখেছিল রেকর্ড করার জন্য। কিন্তু সেখানে সেন আরেকটা নতুন চিঠি দেখতে পায়, আর এটা সেই চিঠি যেটা ইতান এবং জুন লিখেছিল। আর এই লেটারটা দেখে সেন প্রচন্ড অবাক হয়ে যায় এবং লেটারটা বের করে পড়তে শুরু করে। ওরা লেটারটা খুলে দেখে সেখানে 1991 সাল লেখা, যা দেখে ওরা সবাই হতবাক হয়ে যায়, কারণ এখন তো 2026 চলছে। আর 1991 চিঠি, যেটা তাদের বাবা মার সময়ের, কিন্তু এই চিঠি তাদের হাতে কিভাবে আসলো। সেন প্রচন্ড অবাক হয়ে পাশের বেঞ্চে বসে পড়ে আর ভাবতে থাকে এই মেল বক্সটা কোনো জাদুকরি, যেটা বিভিন্ন বছরের মেল বক্সগুলোকে একসাথে জুড়ে দিচ্ছে। অন্যদিকে পরের দিন ইতান এবং জুন মেল বক্স চেক করছিল যে তাদের কাছে কোনো রিপ্লাই এসেছে কিনা, কিন্তু তখন সেখানে কোনো লেটারই থাকে না। আর এরপর ওরা দুজনে হেসে হেসে গল্প করতে থাকে। জুন তখন ইতানকে বলে, আমি আজ টিচারের সাথে দেখা করব। আর এটা শুনে ইতান খুবই খুশি হয়। আর জুন বলে, আজ রাতে আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব, আমাদের আবারও শীঘ্রই দেখা হবে। আর এরপর ইতান স্কুলে চলে যায়। জুনও স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে, কারণ সে টিচারের সাথে কথা বলতে চায়। ওদিকে রাত 12টা বাজার আগে সবাই মেল বক্সের কাছে এসে দাঁড়ায়। সেন তখন 12টা বাজার অপেক্ষা করছিল, আর 12টা বাজার সাথে সেন একটা লেটার মেল বক্সের ভেতরে ফেলে দেয়। এদিকে ইতান তখন দোকানে বসেছিল, আজ তার সাথে জুন নেই। আর 12টা বাজার সাথে সাথেই ইতান মেল বক্সের দিকে তাকায় এবং সেখান থেকে একটা বিড়ালের আওয়াজ পায়, যা শুনে ইতান দোকান থেকে বেরিয়ে মেল বক্সের কাছে আসে এবং সেখান থেকে একটা রিপ্লাই লেটার পায়।
অন্যদিকে জুন তখন তার লিডারের সাথে কাজ করছিল, আর সেখানে জুন হঠাৎ করেই ইতানকে দেখতে পাই। আর ইতানকে দেখেই জুন বেরিয়ে আসে। ইতান জুনকে বলে আমরা যে লেটার পাঠিয়েছিলাম তারা সেই লেটারের রিপ্লাই করেছে। জুন ইতানকে জিজ্ঞাসা করে তুমি কি এটা পড়েছ? ইতান বলে আমি এখনো পড়িনি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এরপর জুন ও লিডারকে বলে আমার আসতে দেরি হবে। আর কিছুক্ষণ পর ওরা দুজনে বসে ওই লেটারটা পড়ে। সেখানে নাম লেখা ছিল শেন নিয়ন, আর সেখানে আরো লেখা ছিল আমি তোমার লেটার পেয়েছি এবং আমাদের সাথেও একই ঘটনা ঘটছে। আমরা লেটার লেখার পর একটা মেল বক্সে ফেলে দেই, আর আমাদের লেটারগুলো ঠিক 12টার সময় গায়েব হয়ে যায়। আর আমরা এই লেটারটা 2026 12 নভেম্বর থেকে লিখছি, কিন্তু তোমাদের লেটারে ছিল 1991 13 সেপ্টেম্বর। আর আমরা শুনেছি 1991 সালের 23 সেপ্টেম্বরে মেওয়ান টাউনে একটা বড় বন্যা হবে। আর এই লেখাটা পড়ে জুন এবং ইতান দুজনেই অবাক হয়। আর এই মেল বক্সের সত্যটা হলো ওরা এখানে যে লেটারটাই লেখে সেটা ভবিষ্যতে চলে যায়। ইতান অবাক হয়ে জুনকে বলে এই মেল বক্সের আসল ব্যাপারটাই এটা, আমরা এখন যা কিছু লিখছি তা ভবিষ্যৎ থেকে আমাদের কাছে আসছে। আর এরপর দুজনে হিসাব করে দেখে 1991 থেকে 2026 মধ্যে 35 বছরের ডিফারেন্স আছে, অর্থাৎ এই চিঠিগুলো ভবিষ্যৎ থেকেই আসছে। ইতান আবারও বলে এর মানে এই মেল বক্সটা আমাদের ভবিষ্যতের সাথে কানেক্ট করছে। জুন বলে আমাদের 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ এখানে 13 তারিখ, ওরা বলেছে 23 তারিখে এখানে খুব বৃষ্টি হবে। আর এখন আমাদের দেখার বিষয় তার কথা সত্যি হয় কিনা। এরপর ওরা দুজনে বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর জুন আসে ইতানের বাড়িতে। ইতান জুনকে দেখে বলে তুমি এখানেই কি করছো? জুন তখন ইতানকে 2টা লেটার দেখায় আর বলে তোমার জন্য যে লাভ লেটার এসেছিল আমি সেটা লিখিনি, কিন্তু আজ সেই লেটার দেখে আমি এটা লিখেছি নিজের হাতে। আর তারপর এই 2টা লেটারের হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখেছি, আর দুটোই হুবহু আমার লেখার মতো। ইতান তখন 2টা লেটারই মিলিয়ে দেখছিল। জুন তখন আবারও বলে যদি এটা সত্যি লাভ লেটার হয় এর মানে আমি তোমাকে এটা ভবিষ্যৎ থেকে পাঠিয়েছি, কিন্তু আমার কথা হলো আমি যদি ভবিষ্যৎ থেকে এই লাভ লেটারটা পাঠিয়ে থাকি তাহলে সেটা তোমার কাছেই কেন? অন্যদিকে আমরা বৃদ্ধ জুনকে দেখতে পাই যে এখন সমুদ্রবর্তী এলাকায় ছিল। অন্যদিকে ইতান এবং জুন এসব নিয়ে আলোচনা করছিল। জুন বলছিল 2026 সালে তো আমি 50-এর কোঠায় পৌঁছাবো, কিন্তু আমি এসব কথা তোমাকে কেন লিখব? ইতান তখনও কিছুই বুঝতে পারছিল না। জুন তাকে প্রশ্ন করে তুমি এই মেল বক্সটা আসলে কোথায় পেয়েছো? ইতান বলে একজন বৃদ্ধ লোক আমার থেকে কিছু কার্ড বক্স নিয়েছিল, আর তিনি এটা আমাদের দোকানে এসে রেখে গিয়েছিলেন। আর তখন তার গাড়িতেও একটি বিড়াল ছিল, যে বিড়ালটাকে আমরা মেল বক্সের ওপরে দেখতে পাই। জুন তখন বলে এমন একজন লোককে আমিও একবার দেখেছিলাম। তারপর জুন তাকে তার চেহারা নিয়ে জানতে চাই। ওরা দুজনে আলোচনা করে ইতান বলে বৃদ্ধ লোকটা প্রায় একই রকম দেখতে ছিল। আর এরপর দুজনেই অবাক হয়ে যায়। অন্যদিকে নিয়ানের কাছে একটি ফোন আসে। পুলিশ অফিসার তাকে জানায় আপনার বাবাকে আমরা পেয়ে গেছি। আর এটা শুনে সেন এবং নিয়ান দুজনেই বেরিয়ে পড়ে। এদিকে জুন এবং ইতান বৃদ্ধ লোকটাকে খুঁজতে প্লাস্টিকের দোকানে চলে আসে, কিন্তু সেখানে কেউই বৃদ্ধ লোকটার সন্ধান দিতে পারে না। ওদিকে নিয়ান গিয়ে দেখে এই লোকটি তার বাবা নয়, আর এটা দেখে সে প্রচন্ড ভেঙে পড়ে। আর গাড়িতে বসে কাঁদতে কাঁদতে সেনকে বলে আমি জানি না আমার বাবার আসল নামটাও তার মনে আছে কিনা। আমার বাবার বয়স হয়েছে, বাবা আমাদের বাড়ির ঠিকানাটাও ঠিক মতো মনে রাখতে পারে না। আর এত ঠান্ডার ভেতর আমার বাবা কোথায় আছে কে জানে। গাড়ির ওপর মাথা রেখে ও আবারও কাঁদতে কাঁদতে বলে সেদিন যদি বাবার সাথে আমার ঝগড়া না হতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। অন্যদিকে 1991 সালকে দেখানো হয়। রাতের বেলা মিস সিন আসে ওদের সাথে দেখা করতে, আর তার সাথে তখন ইতানও ছিল। তিনি জুনকে বলে আমি তোমাকে 2টি শর্তে স্কুলে আসতে দেব। 1, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আর 2, ইতান তোমাকে পড়াশোনায় সাহায্য করবে যেন তুমি পড়াশোনায় ভালো ফলাফল করতে পারো। এইটা শুনে ইতানও খুবই খুশি হয় যে জুন এখন থেকে আবারও স্কুলে আসবে। এইটা শুনে ওরা দুজনে খুবই খুশি হয় আর মিস সিনকে ধন্যবাদ জানায়। আর রাতের বেলা জুন তখন তার কাপড় কাচ্ছিল, আর এমন সময় সেখানে ইতান এসে পড়ে আর বলে তুমি তো কাল থেকে স্কুলে যাবে, আর তোমার চুল অনেক লম্বা হয়ে গেছে, কেননা আমি তোমার চুল কেটে দেই? জুন তখন এক কথায় রাজি হয়ে যায়। আর এরপর ওরা দুজনেই বসে পড়ে। জুন ইতানকে জিজ্ঞাসা করে তুমি চুল কাটতে পারো তো? আমার চুল আবার খারাপ করে দিও না। ইতান বলে আজ পর্যন্ত আমি সবসময় আমার নিজের চুল কেটেছি, তাই তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। এই বলেই ইতান জুনের চুল কাটতে শুরু করে, আর ওরা দুজনে অনেকক্ষণ কথা বলে। ইতান জুনকে বলে আমরা এখন থেকে ভালো মতো পড়াশোনা করব আর ভবিষ্যতেও সফল হব, কিন্তু জুন বলে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারবো তো? ইতান বলে আমি তোমাকে সাহায্য করব আর তুমি অবশ্যই একদিন সফল হবে। আর ইতানকে তার চুল এত যত্ন করে কাটতে দেখে জুনের মুখে হাসি ফোটে, আর যখন সে নিজেকে আয়নায় দেখে সে প্রচন্ড খুশি হয়। এরপর জুন ইতানকে বাড়ি পৌঁছে দিতে চায়।
তখন ইতান জুনকে একটা লেটার দেয়। জুন বলে এটাকে আমি মেল বক্সে দিব, কিন্তু ইতান বলে না, এটা আমি তোমার জন্য লিখেছি। এই বলেই ইতান তার বাড়ির ভিতর চলে যায়। আর এটা দেখে জুনের মুখে হাসি ফোটে। আর সে ইতানকে বলে কাল আমি এসে তোমাকে নিয়ে যাব, আমরা দুজনে একসাথে স্কুলে যাব। আর এরপর জুন লেটারটা খুলে দেখে। জুন লেটারটা পড়ে খুবই খুশি হয়। আর ঠিক তখনই ইতানের বাড়ির ভেতর থেকে একটা আওয়াজ আসে। জুন চিন্তিত হয়, কিন্তু পরক্ষণেই ভাবে হয়তো হাত থেকে কিছু পড়ে গেছে। কিন্তু আসলে ইতানের বাবা তাকে লাঠি দিয়ে পেছন থেকে আঘাত করেছে। পরের দিন সকালে জুন ইতানের জন্য বাইরে অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাবার পরেও ইতান বাইরে আসে না। আসলে ইতানকে তার বাবা নিজের ঘরে বন্দি করে রেখেছে। আর ইতান না আসলে সে চুপচাপ স্কুলে চলে যায়। কিন্তু ব্রেক টাইমের পরেও ইতান স্কুলে আসে না। জুন খুবই চিন্তিত হয়ে মিস শিনের কাছে যায়। আর তখন মিস শিন তাকে বলে ইতানের বাবা স্কুল থেকে ছুটি নিয়েছে। আর এটা শুনে জুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তৎক্ষণাৎ স্কুল থেকে বের হয়ে ইতানের বাড়িতে চলে যায়। আর দরজায় কড়া নাড়তে শুরু করে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। জুন চিৎকার করলেও ভেতর থেকে আবারও কোনো শব্দ পাওয়া যায় না। আর যা দেখে জুন আরও চিন্তায় পড়ে যায়। তাই জুন তখন দেওয়াল বেয়ে ঘরের ভিতরে ঢুকে, কিন্তু সেখানেও কাউকে পায় না। আর এরপর জুন পুলিশ স্টেশনে যায় রিপোর্ট করতে। তখন পুলিশ অফিসার তাকে জানায় তার বাবা একটি লোকের থেকে গাড়ি ধার করে নিয়েছেন। আর তাদের থেকে আমরা জানতে পেরেছি তার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এটা শুনে জুন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। ইতানের বাবা তখন ইতানকে নিয়ে মেন্টাল হসপিটালের সামনে দাঁড়িয়েছিল। তখন সেখানে জুন এসে ইতানের বাবাকে মারধর করে। ইতানের বাবা জুনকে মারতে গেলে ইতান নিজে তার বাবাকে লাথি মেরে ফেলে দেয়। আর এরপর ইতান জুনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আর এর পরের দৃশ্যে দেখা যায় জুন ইতানকে সাইকেলে করে বাড়ি ফিরে নিয়ে আসে। আর এরপর জুন ইতানের জখমে মলম লাগিয়ে দেয়। আর ওকে জিজ্ঞাসা করে তোমার বাবা এমন কেন করে? তখন ইতান বলে আমার বাবা সব সময় আমার মাকে ঘৃণা করেছে, কারণ আমার মা অন্য একটি জীবনসঙ্গীকে বেছে নিয়েছিল। আর এর পেছনে সব থেকে বড় কারণই হলো আমার বাবা, কারণ বাবা মাকে সবসময় মারধর করত, ছোট ছোট জিনিস নিয়েও সন্দেহ করত। তাই আমার মা তাকে ছেড়ে চলে গেছে। জুন এবং ইতান ওরা দুজনেই তাদের অতীত নিয়ে কথা বলতে শুরু করে। জুন বলে তোমার বাবা একটা জানোয়ার, তার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই নেই। আর এরপর জুন আবারও বলে আমি নিজেও একটি অনাথ আশ্রমে বড় হয়েছি, আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এসব বলার মধ্যেই জুন ইতানকে বলে যে রাতে তুমি তোমার বাবাকে মারতে গিয়েছিলে, সেখানে তোমাকে আটকানোর জন্য আমার বিশেষ কোনো কারণ ছিল না। আমি শুধু চাইতাম তুমি তোমার জীবনটা উপভোগ করো। আমি চাই না তুমি আমার মতো খারাপ কাজে লিপ্ত হও, কারণ তুমি একটা ভালো মেয়ে, তুমি ডিজার্ভ করো একটা সুখী জীবন। আর গতকাল যখন আমি অসুস্থ ছিলাম তখন তুমি আমার জন্য চিন্তা করেছিলে। আর এটা দেখে আমি তখন অনুভব করেছিলাম মানুষের জন্য পরিবার থাকাটা কতটা জরুরি। আর তখন আমি প্রথমবারের মতো অনুভব করেছিলাম যে কেউ আছে যে আমার খেয়াল রাখে, আমার জন্য চিন্তা করে। আর এসব শুনে ইতান হেসে ওঠে। আর তখন জুন আবারও বলে তুমি যদি চাও তাহলে আমি তোমার পরিবারের একটা অংশ হতে চাই, তাহলে আমরা দুজনে একসাথে থাকবো, একটা সুখী জীবন কাটাতে পারবো। ইতান তখন ইতস্তর বোধ করে, অবাকও হয় বটে। আর এরপর সে হেসে হেসে বলে ঠিক আছে, তুমি ঠিকই বলেছ, আমাদের একসাথে থাকা উচিত, আমরা দুজনে একটি ভালো জীবন কাটাতে পারবো। আর এটা শুনে জুনের মুখেও হাসি ফোটে। পরের দিন থেকে ওরা একসাথে স্কুলে যায়, একসাথে গল্প করে, ইতানকে সাইকেল চালানো শেখায়। আর এরপর ওরা দুজনে মিলে সমুদ্রে যায়, আর সেখানে তারা একটা ভালো সময় পার করে। আর এভাবেই ওদের দুজনের মধ্যে একটি গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ওরা একসাথে স্কুলে যায়, একসাথে পড়াশোনা করে। জুন এবং ইতানকে খুবই খুশি দেখায়। আর এভাবে সময় কাটতে কাটতে 23 সেপ্টেম্বর চলে আসে। ওরা দুজনেই সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে ঝড়ো হওয়ার অপেক্ষা করে। আর এটা সেই ঝড় বৃষ্টি যার কথা ভবিষ্যৎ থেকে লেটারে বলা হয়েছিল, কিন্তু সেখানে কোনো কিছুই দেখতে পায় না ওরা। আর তাই ওরা দুজন ফিরেই আসছিল। ঠিক তখনই পেছন থেকে ওরা চিৎকার চেঁচামেচির আওয়াজ পায়। আর পেছনে তাকাতেই ওরা ঝড়ো বন্যার আভাস পায়, যা দেখে ওরা দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়ে। আর একটু পর ওরা গিয়ে একটা লেটার লিখতে বসে। আর সেখানে বলে তোমরা যে ঝড়ো বন্যার কথা বলেছিলে তা সত্যি ছিল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা ভবিষ্যৎ থেকে কারোর সাথে কথা বলতে পারছি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে এই মেল বক্সের কারণে। আর এই লেটারটা লিখেই ওরা রাত 12টার সময় মেল বক্সের ভিতর এটা ফেলে দেয়। অন্যদিকে নিয়ান তখন সেনকে বলছিল তুমি কি বিশ্বাস করতে পারছো যে এটা তোমার মায়ের লেখা চিঠি? সেন তখন কিছু বলে না। রাত 12টার সময় সে মেল বক্সের কাছে যায়, আর সেখানে গিয়ে একটা লেটার পোস্ট করার চেষ্টা করে, কিন্তু তখন সে খালি হাতে ফিরে আসে, কারণ তার কাছে একটা কল এসেছিল। আর তারপর সে নিয়ানের বাড়িতে আবারও ফিরে আসে। নিয়ান ওকে জিজ্ঞাসা করে তুমি আবার ফিরে কেন এলে? তখন সেন বলে
পুলিশ স্টেশন থেকে আমার কল এসেছিল আর পুলিশ স্টেশন থেকে জানানো হয়েছে তারা আমার মাকে খুঁজে পেয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।